আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সরকারি চাকরিগুলোর মধ্যে 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির মধ্যে প্রাইমারি চাকরিটা হলো সবচেয়ে একটা বেটার অপশন। আজকে আপনাদের জন্য থাকছে এই প্রাইমারি চাকরি সম্পর্কিত কিছু তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যার মধ্যে আমি আলোচনা করতে চাচ্ছি প্রশ্নের মান বন্টন এবং গণিত অংশের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। সাথে থাকছে গণিতের কিছু গুরুত্বপূর্ণ টিপস, যা দিয়ে আপনি গণিত অনেক ভালো করতে পারবেন, সেটি নিয়ে আজকে আলোচনার বিষয়। চলুন শুরু করা যাক। আজকে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে প্রাইমারি যে নিয়োগ পরীক্ষাটা আছে, সেই পরীক্ষায় আমাদের 4টা বিষয় থাকে। সেটা হলো কি? বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের মধ্যে গত 2023 সালের যে পরীক্ষাটা হয়েছে, 24-এ নিয়োগ হয়েছে। 24-এ নিয়োগে প্রশ্নের মানবন্টন ছিল 25 ছিল ভাইভা এবং বাকি 75 ছিল এমসিকিউ। এই এমসিকিউ লিখিত পরীক্ষাতে 75-এর মধ্যে যে 4টা বিষয়ে সবগুলোই প্রায় গড়ে 19 নাম্বার করে, যে কোনো একটাতে 1 নাম্বার কম ছিল। আর বাকি এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোতে 80 মার্কসের পরীক্ষা ছিল। 80 নম্বরের পরীক্ষার মধ্যে অ্যাভারেজে সবগুলো 20 নাম্বার করে ছিল। 2023-এ যে নিয়োগটা হয়েছে, 2023-এর নিয়োগে ইংরেজি প্রশ্ন সেখানে 22টা প্রশ্ন ছিল, যেখানে 20টি থাকার কথা সেখানে 22টি প্রশ্ন ছিল। গণিতে যেখানে এই 20টা থাকার কথা সেখানে 19টা ছিল। এইভাবে কিছু কম বেশি হয়েছে। আমি সবগুলো ধাপের কথা বলছি না, একটা ধাপে এরকম হয়েছিল। তো প্রায় সময় দেখা যায় যে নাম্বারগুলো একটু কম বেশি। সিলেবাসে আছে, মানবন্টনে আছে হচ্ছে 20 নাম্বার করে, এখন হচ্ছে 19 নাম্বার করে। যেহেতু সবগুলোতে এখন 19 করে দেওয়া যাবে না, যে কোনো একটাতে 18 দিতে হবে। কোনোটা এমন দেখা গিয়েছে যে প্রশ্ন 2-1টা কম বেশি এদিক সেদিক থাকে। সো আমরা সেটা দিকে খেয়াল করছি না। আমরা দেখছি যে আমরা প্রত্যেকটা বিষয় আমরা ধরে নিচ্ছি সবগুলোতে 19 থাকে, সবগুলোতে 19। এর মধ্যে যে কোনো একটিতে কম থাকতে পারে, অথবা একটিতে 20টা 22টাও থাকতে পারে, আর একটিতে 2-1টা আরও কম থাকতে পারে। তো গড়ে হচ্ছে সব 19 করে নাম্বার। তো 19-এর মধ্যে আমি আপনাদেরকে আজকে যেটা আরেকটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই গণিত অংশের যে গুরুত্বপূর্ণ টপিকগুলা, সেই টপিকগুলা আপনাদের জন্য আমি একদম ইজিলি, একদম সহজ করে এই গণিত বিষয়ে কি কি বিষয় থাকে, কোন কোন অধ্যায়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিব। সিলেবাসটা আমি একটু আগে প্রথমে জানিয়ে দিই আপনাদের। গণিত অংশে আমাদের 3-4টা জিনিস এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? গণিত অংশে পাটিগণিত এখানে প্রায় 10 থেকে 12টা প্রশ্ন থাকে। পাটিগণিত অংশে 10 থেকে 12টা প্রশ্ন থাকে। আমাদের হচ্ছে যে এরপরে হলো বীজগণিত, এই অংশ থেকে 6-7টা প্রশ্ন থাকে, 6 থেকে 7টা প্রশ্ন থাকবে এখানে। তারপর হচ্ছে জ্যামিতি অংশ। এই জ্যামিতি অংশে 3 থেকে 4টা প্রশ্ন থাকে, 3 থেকে 4 বা আরও কম থাকতে পারে, লেস দেন। জ্যামিতির পরে হচ্ছে যে আপনার এখানে ত্রিকোণমিতির প্রশ্ন থাকে। ত্রিকোণমিতি এখানে আমি যতটুকু দেখেছি, ত্রিকোণমিতি খুব বেশি আসে না। ত্রিকোণমিতিটা 1 থেকে 2টা প্রশ্ন এখানে থাকে ত্রিকোণমিতি থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাটিগণিত এবং বীজগণিত আমাদের যদি টোটাল 19টা প্রশ্ন থাকে, 19টা প্রশ্নের মধ্যে পাটিগণিত এবং বীজগণিতে অলমোস্ট প্রায় দেখা যাবে যে 15টার মতো প্রশ্ন থাকবে। পাটিগণিত এবং বীজগণিত দিয়ে প্রায় 15টা বা তারও বেশি থাকতে পারে। কখনো কখনো দেখা গেছে যে জ্যামিতি এবং ত্রিকোণমিতি থেকে প্রশ্নই আসেনি, 1টা প্রশ্ন বা 2টা প্রশ্ন এসেছে। বাকি এই বীজগণিত এবং পাটিগণিত দিয়ে আপনার সম্পূর্ণ গণিতের যে 19টা প্রশ্ন, 19টা বা 20টা প্রশ্ন, এটা ফিল আপ হয়ে গিয়েছে। সো আমাদের পাটিগণিত এবং বীজগণিত অংশটা এটা খুবই গুরুত্বপূর্ণ।
পাটিগণিত এবং বীজগণিত। এখন কথা হচ্ছে আপনি পাটিগণিত এবং বীজগণিত কোন অঙ্কগুলো করবেন, কোন বই থেকে করবেন, কিভাবে করবেন, এটা যদি আপনি চান তাহলে পাটিগণিতের যে অংশগুলো আছে আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে একটু পাটিগণিত অংশ, বীজগণিত প্রত্যেকটা ধাপ আমি প্রত্যেকটা অংশ থেকে এই যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি আছে প্রত্যেকটি অংশের কি কি আপনাদের পড়তে হবে, কোন অঙ্কগুলো আপনারা করবেন আমি একটু ডিটেলস আপনাদেরকে বলছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটু লক্ষ্য করুন যে পাটিগণিত অংশে দেখা যাচ্ছে যে বিষয়গুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে এগুলোর বাইরে কখনো প্রশ্নই হবে না। আমি আশা করছি যে এগুলোর বাইরে কোনো প্রশ্নই হবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখানে যে প্রশ্নগুলো আমি যে জিনিসগুলো আপনাকে এখানে দিয়েছি দেখুন, ভগ্নাংশ, সেটা দশমিক বা সাধারণ ভগ্নাংশ, ভগ্নাংশ সম্পর্কিত যে অঙ্কগুলো আছে ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো ভগ্নাংশ কি কি, ভগ্নাংশের মধ্যে দুইটা প্রশ্ন খুবই বেশি আসে, সেটা হচ্ছে যে কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি বড় বা বৃহত্তম, ভগ্নাংশটি বৃহত্তম অথবা কোনটি ক্ষুদ্রতম। এই প্রশ্নটা অনেকবার এসেছে, আপনি একটু দেখবেন যদি প্রশ্ন ঘাটাঘাটি করেন, যদি পড়াশোনা করেন। হ্যাঁ, এর মধ্যে আমি একটু বলে নিই, যেটা হচ্ছে যে আপনি যখনই পড়াশোনা শুরু করবেন, আপনি যদি জিরো থেকে শুরু করেন, আমি আপনাকে ধরে নিচ্ছি আপনি জিরো থেকে শুরু করছেন, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আগের যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে বারবার পড়তে হবে, অ্যানালাইসিস করতে হবে, নিজের মধ্যে আনতে হবে যে আমাকে কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। আপনি সব কিছু পড়ে পরীক্ষা দিতে পারবেন না, সবগুলো আপনি পারবেন না, সবগুলো আপনি মাথায় নিতে পারবেন না, আপনার ব্রেনের চাপ নিতে পারবে না। সুতরাং এত প্যারা না নিয়ে আপনারা যে আগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আগে নিয়মিত পড়বেন, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পর দেন নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না, আমি এই জিনিসগুলো আমাকে পড়তে হবে, এই জিনিসগুলো পড়লে আমি ভালো করতে পারবো। দেন আপনি পরীক্ষায় ভালো কিছু করার বা আদার্স কিছু যদি আপনার পড়তে ইচ্ছা হয় সেটা পড়বেন। চলুন তাহলে আমি বলছি যে ভগ্নাংশ, তারপর হচ্ছে শতকরা। এমন কোনো বছর নেই, এমন কোনো পরীক্ষা নেই প্রাইমারির যেখানে শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি এগুলোর অঙ্ক আসবে। এরপর হচ্ছে যে ধারা থেকে এটা মাঝে মধ্যে অবশ্যই স্কিপ হয়ে যায়, তবে নিয়মিত প্রশ্ন আসে, মাঝে মধ্যে এটা ব্যতিক্রম, মাঝে মধ্যে আসে না, নিয়মিত আসে। অনুপাত সমানুপাত থেকে আসবেই প্রশ্ন। তারপর হচ্ছে ঐকিক নিয়ম, এমন কোনো পরীক্ষা নাই যেখানে ওই ঐকিক নিয়মের প্রশ্ন আসে না, একটা দুইটা বা তারও বেশি আসে। এই যে শতকরা বা সুদ কষা, লাভ ক্ষতি এটা বললাম, এখানেও একের অধিক প্রশ্ন আসে। তারপর হচ্ছে বয়স সম্পর্কিত বিশেষ করে পিতামাতা, পিতাপুত্রের যে অঙ্কগুলো আছে, ছোটবেলায় করেছেন, যদি একটু চিন্তা করবেন, মেমোরিতে সার্চ দেবেন যে আপনি ছোটোবেলায় যে অঙ্কগুলো করেছেন, প্রাইমারিতে করেছেন অথবা হাই স্কুলে করেছেন, সেইগুলোতে 6, 7, 8-এ যে অঙ্কগুলো করেছেন, ইভেন 9, 10-এও এরকম পিতাপুত্রের অঙ্ক আছে সাধারণ গণিতে। সুতরাং আপনি সেগুলো একটু মেমোরিতে সার্চ দিবেন যে অঙ্কগুলো করেছি কিনা। এই অঙ্কগুলো থেকেও নিয়মিত প্রশ্ন আসে। গড় থেকে বিভিন্ন সংখ্যার গড় নাম, তারপরে বয়সের গড়, তারপরে বিভিন্ন কিছু গড় এখানে থাকে। তারপর হচ্ছে যে লসাগু গসাগু, আমরা যে লসাগু গসাগু শিখেছি, এই লসাগু গসাগু সম্পর্কিত অঙ্কগুলো আসে। পরিসংখ্যান, আমি এটা পরিসংখ্যান এবং পরিমিতি এই দুইটা জিনিস আমি এই পাটিগণিতের অংশের মধ্যে রেখে দিয়েছি। সেটা কেন, যে পরিমিতির অংশগুলো ওই ডাকের অঙ্ক, আমরা যেটা করে ডাকের অঙ্ক, সেই ডাকের অঙ্কগুলো পরিমিতির অঙ্ক, আর পরিসংখ্যানটাও সিমিলার কিছু জিনিস আছে, এই জন্য আমি এটা পাটিগণিতের মধ্যে রেখে দিয়েছি। তাহলে পরিমিতির কোন অঙ্কগুলো, পরিমিতি আমরা ওই যে ক্ষেত্রফল সম্পর্কিত, আয়তকার, বর্গাকার বা ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিক, রম্বস ইত্যাদি যে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, পরিসীমা নির্ণয় করতে হয়, সেগুলোর ক্ষেত্রফল সম্পর্কিত প্রশ্ন আসে সেই পরিমিতি থেকে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট, এটা খুব বেশি আসে না, কিন্তু এটা থেকে প্রশ্ন আসে, এগুলো থেকে প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। সুতরাং আপনাকে এই বিষয়গুলো
একটু ভালো করে করতে হবে। এখন আসি আপনাদের জন্য আমি নেক্সট কী করব, সেটা হচ্ছে যে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয়, তাহলে আমি চেষ্টা করব এই প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি একটা করে ক্লাস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা একটু বীজগণিতের টপিকটা নিয়ে একটু আলোচনা করব। বীজগণিতের কী কী টপিক থাকে সেই বীজগণিতের টপিক নিয়ে একটু আমরা আলোচনা করব। বীজগণিতের টপিকটা খুব বেশি বড় না, ছোট একটা টপিক। বীজগণিতে কয়েকটা টপিক, এখানে আমি 6টা টপিক লিখেছি। প্রশ্ন প্রত্যেকটা থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন আসবে। কী কী? মান নির্ণয়। আমরা মান নির্ণয় ক্লাস 7-এ ছিল, 8-এ ছিল, 9-10-এ ছিল। তাহলে এই যে মান নির্ণয়ের অঙ্কগুলো প্রায় সবাই পারে, তারপরেও অনেকেই পারেন না। আপনারা যারা পারেন না অবশ্যই এগুলো আমাদের শিখতে হবে। তারপর হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ, যেটা আমরা করেছি উৎপাদক বিশ্লেষণ, লসাগু গসাগু এখানেও আছে, পাটিগণিতেও লসাগু গসাগু আছে, বীজগণিতেও লসাগু গসাগু আছে। তারপর হলো সূচক, আমরা সূচক লগারিদম, এটা হলো সূচক লগারিদমটা মেইনলি হচ্ছে ক্লাস 9-10-এর বইতে আছে, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দুটোতেই আছে। ফাংশনের অঙ্কটা সাধারণ গণিতে 9-10-এ সাধারণ গণিতে আছে, উচ্চতর গণিতে আছে, দুইটাতেই আছে। ধারাটা আসলে হচ্ছে যে আমরা ক্লাস 8-এর আমাদের বইতে প্যাটার্ন নামে একটা অধ্যায় ছিল, সেই প্যাটার্নটা আমাদের পাটিগণিতের অংশ হিসেবে বিবেচিত হতো। আবার আমরা 9-10-এ গিয়ে বীজগণিত, 9-10-এ তো আমাদের পাটিগণিত বলতে আসলে তেমন কিছু ছিল না, পাটিগণিত অংশে বীজগণিতই ছিল, সেই বীজগণিতের ধারা আমাদের 9-10-এ বীজগণিত ছিল। সুতরাং আমাদের এখানে যে 6টা বিষয় আছে, এখান থেকে প্রশ্ন প্রত্যেকটা বছরই মান নির্ণয় থেকে একাধিক প্রশ্ন হয়। মান নির্ণয় থেকে কমপক্ষে একটি প্রশ্ন তো হবেই, 1 থেকে 3টি প্রশ্ন হয়, মান নির্ণয় থেকে 3টাও থাকে। দেখা গেছে অন্য টপিক থেকে অঙ্ক কমিয়ে দিয়ে হলেও মান নির্ণয় থেকে অঙ্ক বাড়ায় দিবে। তাহলে সুতরাং আমাদের মান নির্ণয় প্রথমে খুব গুরুত্বপূর্ণ। উৎপাদক বিশ্লেষণ প্রশ্ন আসেই, লসাগু গসাগু এখানে থেকে যেমন লসাগু গসাগু থাকবে, সূচক লগারিদম যেটা আমরা পড়েছি, ফাংশন, এগুলো থেকে আসে। এবার আসি হচ্ছে জ্যামিতি অংশ নিয়ে। জ্যামিতি খুব বেশি বড় অংশ না, জ্যামিতিটা হচ্ছে আপনি যদি একটু চোখ কান খোলা রাখা যাকে বলা হয়, যদি আপনি জ্যামিতি জীবনে একটু হলেও পড়ে থাকেন, তাহলে এখানে জ্যামিতিতে খুব বেশি জ্যামিতির যে মৌলিক যে ধারণাটা আছে, মৌলিক ধারণা আমরা যেটাকে বলি বেসিক আইডিয়া, যেটা জ্যামিতির যে বেসিক আইডিয়াগুলো আছে সেগুলো দিয়েই আমাদের জ্যামিতির অংশ থাকে। এখানে আমাদের এমন না যে বড় বড় জ্যামিতি আসবে, এরকম না। জ্যামিতির যে বেসিক ধারণাটা আমাদের একদম ক্লাস 3-4 থেকে জ্যামিতি শেখানো হয়, 3-4 থেকে জ্যামিতি শেখানো হয়। তো 3-4 থেকে জ্যামিতি শেখানো হলে আমাদের যে বেসিক জিনিসগুলো সেখানে আছে, সেই বেসিক জিনিসগুলো কী কী জিনিস আছে, যেমন আমাদের ত্রিভুজ কাকে বলে, তারপরে ত্রিভুজের বাহুবেধে ত্রিভুজ আছে, কোণ বেধে ত্রিভুজ আছে, আবার হচ্ছে যে রেখাংশ রশ্মির কয়টা প্রান্তবিন্দু, রেখাংশের কয়টা প্রান্তবিন্দু, রেখার কয়টা প্রান্তবিন্দু, বৃত্তের পরিধি কি, ব্যাসার্ধের সম্পর্ক আছে। তারপরে আমাদের যে বৃত্তস্থ এবং বৃত্তস্থ কোণ, তারপর কেন্দ্রস্থ কোণ, সেটা আমরা 9-10-এ পড়েছি, ক্লাস 8-এও মনে হয় আছে। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের যে সম্পর্ক, অর্থাৎ বেসিক যে ধারণাগুলো, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলা, সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলা, এগুলো দিয়ে যা আছে, এই মৌলিক ধারণাগুলো অর্থাৎ বেসিক ইনফরমেশনগুলো, বেসিক আইডিয়াগুলো আপনাদের এই জ্যামিতির বেসিক আইডিয়ার উপরই প্রশ্ন থাকে বেশি। এরপর হচ্ছে ত্রিকোণমিতি শুধুমাত্র 9-10-এ, ক্লাস 9-10 থেকে শুরু, এর আগে ত্রিকোণমিতি নেই। ত্রিকোণমিতি যদি আমাদের 9-10-এর একটা অধ্যায় আছে ত্রিকোণমিতি, এই একটা অধ্যায়, সেটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা ভালো জানেন যে 9-10-এর ত্রিকোণমিতি হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ দুটোতেই আছে। সুতরাং তাদের বেসিকটা একটু বেশি স্ট্রং। যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাদেরই এখানে প্রবলেমটা বেশি হয়। তাহলে আমাদের যারা ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া, তারা সাধারণ গণিতে পড়ে আসছি, সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি, সেখান থেকেই মূলত বেশিরভাগ প্রশ্ন হয়। তাহলে এই ত্রিকোণমিতির
ত্রিকোণমিতির এখানে আমাদের বেসিক যে জিনিসগুলো আছে, কিছু ফর্মুলা আছে, মান আছে, কিছু প্রবলেম সলভ, কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের একটু সলভ করলে তাহলে সেখান থেকেই মোটামুটি হয়ে যায়। আমাদের এখান থেকে এটি নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ এখান থেকে প্রশ্ন মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। তারপরেও আমরা এটা বাদ দিলে হবে না, আমাদের শিখতে হবে। কেননা এখনকার বাজারে চাকরির যে প্রতিযোগিতা, দেখবেন যে আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে আসছেন, যারা এমন অনেকে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি, অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, কিন্তু দেখা গেছে যে সবার প্রতিযোগিতাতে একটা প্রশ্নে, সেই একটা প্রশ্নে আপনি যদি একটা করে দুইটা করে নাম্বার ছেড়ে যান কোনো একটা বিষয়ে, যে 4টা বিষয় যে আমরা কী কী পড়বো, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, 4টা বিষয়ে যদি আপনি 2 নাম্বার করে ছেড়ে দেন তাহলে 8 নাম্বার, 75 থেকে 8 গেলে হচ্ছে 67। এই 67 নাম্বার, অর্থাৎ আমি যদি 8 নাম্বার ছেড়ে দিয়ে পরীক্ষার হলে যাই তাহলে দেখা গেছে আমি বাকিগুলো যে পারবো এমন না। তাহলে বাকিগুলো থেকে যদি আরও 1-2 নাম্বার এমনি কেটে যায় তাহলে দেখা গেছে আপনার নাম্বার 60-এর নিচে চলে আসবে। এখানে যেই আসুক, আপনি যদি 60-এর নিচে নাম্বার পান তাহলে আপনার জন্য চাকরি বর্তমানে খুবই কঠিন। 60-এর নিচে নাম্বার পেয়ে চাকরি পাওয়া খুব কঠিন। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে 70-এর উপরে, 75-এর মধ্যে লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় 75-70-এর উপরে চিন্তা ভাবনা করতে হবে, যে কোনোভাবে যেন আমাদের লেস দেন 70 না হয়, 70+ আমাদের নাম্বার পেতে হবে। 70- পেলে কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন। সুতরাং আমরা চেষ্টা করব যেন 70+ আমরা নাম্বার পাই। তার জন্য আমি একটা অংশে, অর্থাৎ এই গণিত অংশে আপনাদের কিছু ধারণা দিয়ে দিলাম। আশা করি এর পরবর্তী ক্লাসগুলো আমার সাথেই থাকবেন এবং সেখানে আমি আপনাদের আরও নতুন কিছু শেখানোর চেষ্টা করব যদি আপনারা আগ্রহী থাকেন। এবং সেই সাথে বাকি যে অংশগুলো আছে অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, আমি চেষ্টা করব আপনাদের সেই জিনিসগুলো একজন সরকারি চাকরিজীবী হিসেবে, আমি নিজেও একটা সরকারি চাকরি করছি, এই জন্য আসলে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ বা একটা ভালো ফলাফল আপনাদের জন্য আমি বয়ে এনে দিতে পারবো। আশা করি সবাই আমার সাথে থাকবেন, আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।